ভাই রিয়াল মাদ্রিদের মতো আনপ্রেডিক্টেবল টিম অ্যাট দিস পয়েন্ট অফ টাইম পুরো ইউরোপে একটাও নাই, লিটারালি একটাও নাই। কারণ এই দলটা কখন জিতবে কখন হারবে এটা কেউই প্রেডিক্ট করতে পারবে না। লাস্ট ইউসিএল এর ম্যাচ ডেটাতেই লিটারালি এই টিমটা ম্যানচেস্টার সিটিকে হারাই দিছে বললে ভুল হবে, তারা হচ্ছে লিটারালি বিধ্বস্ত করছে। আবার এই দলটাই গতকাল রাতে লা লিগার রেলিগেশন ব্যাটেলে থাকা দল মায়োরকার এগেনস্টে হেরে গেছে। আবার দেখবেন সামনে যখন তারা বায়ানের এগেনস্টে খেলবে তখন তারা প্রাইম পারফরমেন্সে চলে যাবে, দেখবেন যে বায়ানকে পুরো ধসাই দিছে। হইতেও পারে, আমি কোনো দলকে আন্ডার এস্টিমেট করতেছি না, বাট এটা হইতে পারে। সো মানে একটা জগা খিচুড়ি মার্কা কালকে রাত গেছে। রিয়াল মাদ্রিদ হারছে মায়েরকার এগেনস্টে, আর্সেনাল হারছে সাউথহ্যাম্পটনের এগেনস্টে, লিভারপুলকে কোনো চান্সই দেয় না ম্যানচেস্টার সিটি, আর অন্যদিকে লো বাজেট এল ক্লাসিকোতে বার্সেলোনা অনেক কষ্টে অ্যাথলেটিকো মাদ্রিদের বি টিমের কাছে কোনো মতে জিতে আসছে। বাট ওভারঅল যাই হোক, পুরা দিনটাই মোটামুটি বার্সেলোনা ফ্যানদের জন্য খুবই ভালো গেছে। কারণ দুপুরবেলা ক্যাবরেরাস এক হইলো, রাতের বেলা এইসব এন্টারটেনমেন্ট দেখলেন, এবং রাত একদম শেষে এসে বার্সেলোনার একটা জয় দেখলেন, যেটা খুবই কষ্টার্জিত জয় একটা পাইছি আর কি। বাট ওভারঅল সব কিছু সামারি করলে বার্সেলোনা ইজ দ্য কারেন্ট লিগ লিডার, এবং আমরা ক্লিয়ার 7 পয়েন্টে আগায় আছি, ক্লিয়ার 7 পয়েন্টে। ম্যাচ বাই ম্যাচ কথা বললে আজকে আমি 2টা ম্যাচ নিয়ে কথা বলবো, যেটা খুবই অবভিয়াস, রিয়াল মাদ্রিদের ম্যাচ এবং বার্সেলোনা ম্যাচ। এবং শুরু করতেছি আমি রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে, কারণ এই একটা ম্যাচ আমি শিওর মায়োরকার ফ্যান্সরাও এক্সপেক্ট করে না যে তারা ম্যাচটা জিতবে। বাট পুরা ম্যাচে মায়োরকা শট অন টার্গেট নিছে 2টা, অ্যান্ড তাদের গোলও হয়েছে 2টা। ম্যাচ যখন শুরু হয়েছে এমবাপে, ব্রাহিম দিয়াজ, তারপরে হচ্ছে লুনিন, আর্দা গুলার, এরা হচ্ছে স্টার্ট করতেছিল। ফেদে ভালভার্দে কার্ড সাসপেনশনের জন্য খেলতে পারে না, আর ভিনিসিয়াসকে রেস দেওয়া হয়েছিল। ওভারঅল একটা মোটামুটি ধরেন যে একটা ট্রানজিশন টিমের মধ্যে আনছিল, অনেক প্লেয়ারকে হচ্ছে রেস দেওয়া হয়েছিল। অ্যান্ড খেলাটাও যেভাবে আমরা এক্সপেক্ট করছিলাম, কারণ লা লিগার রেলিগেশন ব্যাটেলে আছে মায়োরকা, কোনো মতে তারা সার্ভাইভ করার ট্রাই করতেছিল। এমবাপে প্রপার অ্যাটাক করতেছিল, ব্রাহিম দিয়াজ প্রপারলি অ্যাটাক করতেছিল, মিডফিল্ড থেকে বলগুলো সামনে ক্যারি ফরওয়ার্ড হচ্ছিল। তবে সব জায়গাটা থেকে একটা লোক বাধা দিচ্ছিল, অ্যান্ড সেটা হচ্ছে মায়োরকার গোলকিপার লিও রুম্যান। এই প্লেয়ারটার নাম, মায়োরকা যদি এবার ধরেন রেলিগেশনে চলেও যায়, পরবর্তীতে যখন তারা আবার ব্যাক করবে এবং মায়োরকাতে সে যদি থাকে, এই প্লেয়ারটাকে জীবনও রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা ভুলতে পারবে না। কারণ কালকে সে প্রাইম ম্যানুয়েল নয়ার, জিজি বুফন, ক্যাসিয়াস, আপনি যে প্লেয়ারের কথাই বলেন, লেভিয়াসিন, যে গোলকিপারের কথাই বলেন, সে সবগুলোর পারফরমেন্স একসাথে করে দিছে। এমবাপে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। এমবাপে যখন এই মিসগুলো করতেছিল, আমার আগের একটা ভিডিওর কথা পড়ছিল বারবার, যে আমি ওই ভিডিওতে একদম শুরুতে বলছিলাম যে ভাই প্লিজ ব্রিং ব্যাক এমবাপে যাতে ইনজুরি থেকে ফিরে আসে, কারণ এমবাপে ইনজুরি থেকে ফিরে আসলে রিয়াল মাদ্রিদ খারাপ খেলা শুরু করবে। এবং মানে কাকতালীয়ভাবে এটাই কালকে হয়েছে। আমি জাস্ট হাসতেছিলাম নিজের উপর যে ভাই আমি ভুলে বলে ফেলছি বা একটু মজা করে বলে ফেলছি, বাট এটা হয়ে গেছে। সো ম্যাচে আমি যখন দেখলাম যে একের পর এক লিও রোমান সেভ দিচ্ছিল, এবং সে যদি ইয়েলো কার্ডটা না খাইতো তাহলে দেখতেন যে তার ম্যাচ রেটিং আরও বেড়ে যেত। সো ওই জায়গাটাতে আমি একটু কনফিডেন্স পাচ্ছিলাম, এবং ম্যাচের প্রায় 41 মিনিটের মাথায় আমি দেখলাম একটা শট অন টার্গেট আসছে, এবং রুডিগার জাস্ট মায়োরকার প্লেয়ারের দিকে তাকায় আছে যে কি করতেছে, এবং সঙ্গে সঙ্গে গোল। তবে ওই গোলটা হওয়ার পর আমি ভাবছিলাম যে সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ একটা কামব্যাক দিবে, এবং সেকেন্ড হাফে আস্তে আস্তে ভিনিসিয়াস মাঠে নামলো, জুড বেলিংহাম মাঠে নামলো। তবে গোল আসলো কার মাথা থেকে, সেটা হচ্ছে এডার মিলিটাও। অসাধারণ একটা হেড দিছে ওই জায়গাটাতে। আমি ধরেন মানে একটু মন খারাপ হচ্ছিল যে অল্পের জন্য 3 পয়েন্ট লুজ হইলো না, এখন জাস্ট 1 পয়েন্ট পেয়ে যাবে। তবে লাস্টের দিকে এসে মুরিকি, এই প্লেয়ারটাকে আমি যখন আমার টিমের এগেন্স্টে খেলতে দেখি আমি প্রচণ্ড ভয় পাই, এবং ভয় পাওয়ার কারণ আছে। আপনি জাস্ট চিন্তা করেন যে লা লিগার 18 নম্বর দলের একটা প্লেয়ার এই সিজনে 19 গোল করছে, 19 গোল, যেখানে এমবাপের গোল 23টা, সে জায়গায় এই প্লেয়ারের গোল হচ্ছে 19টা। ফেরান তোরেসের কথা বাদে দিলাম, 14 গোল, লেভানডস্কি মনে প্রায় 11 গোল, মানে ওদের কথা বাদে দিলাম। আমি টপ স্কোরার হচ্ছে কে, এমবাপে, সেকেন্ড টপ স্কোরার হচ্ছে এই মুরিকি, এবং মুরিকি প্রপারলি ফিনিশ দিয়ে যখন গোলটা করছে আমি জাস্ট রাস্তার উপর লাফাই উঠছে। কারণ দেখেন আমি ওই জায়গাটাতে বুঝে গেছিলাম যে এই ম্যাচটা যেহেতু রিয়াল মাদ্রিদ হারতেছে, তার মানে আমাদের কাছে একটা ক্লিয়ার চান্স আছে রাতের বেলা অ্যাথলেটিকো মাদ্রিদকে সামহাও হারিয়ে দিয়ে আমরা পয়েন্ট টেবিলে একটু আগায় যাওয়ার।
ম্যাচ আসছে, খুশি হয়েছি, বাট টেনশন অনেক বেশি ছিল, কারণ আমরা খেলতে চলেছি অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে তাদের ঘরের মাঠে, এবং তাদের ঘরের মাঠে যে কি কি স্ক্যান্ডাল তারা করে, পিচটাকে স্লফি করে দেয়, ভেজা করে দেয়, বল হাত থেকে ছুটে যায়। এই কারণে নাকি আমি শুনলাম যে হ্যান্সি ফ্লিক হচ্ছে তার টিমকে প্রপার একটা ট্রেনিং করাইছে, যেখানে হচ্ছে তারা ভেজা মাঠে খেলাইছে। সো ওই জায়গাটা থেকে হ্যান্সি ফ্লিককে ভাই আলাদা লেভেলের লোক, এই লোক আলাদা লেভেলের। স্টার্টিং লাইন আপ আমি যখন বার্সেলোনা দেখলাম, আমি দেখলাম যে প্রপার একটা রোটেশন হয়েছে। লামিন ইয়ামাল খেলতেছে, রাফিনা যেহেতু নাই ওই জায়গাটাতে র্যাশফোর্ড খেলতেছে, অ্যান্ড স্ট্রাইকিং পজিশনে লেভানডস্কিও নাই, ফেরান তোরেসও নাই, খেলতেছে কে, ড্যানি অলমো। যেটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছিল, যে ভাই আমি ভাবছিলাম যে রাশফোর্ডকে হয়তো স্ট্রাইকিং পজিশনে খেলাবে, বাট না, ড্যানি অলমো ওয়াজ প্লেইং অ্যাজ এ ফলস নাইন। আমি দেখে ভাই এটা তো নতুন কিছু ভাই, এর আগেও মোটামুটি কয়েকবার এমনি দেখাইছে যে তার মধ্যে একটা স্ট্রাইকার ইনস্টিংক্ট আছে, বাট এভাবে তাকে যে স্টার্ট করে দেওয়া হবে এটা আমি ভাবি না, তাও একটা বিগ ম্যাচে। সো ওই জায়গাটা থেকে আমি দেখলাম যে পেদ্রিও আছে, মোটামুটি একটা ভালো রকমের রোটেশন হয়েছে। অ্যান্ড রাইট সাইড দিয়ে আরাহো খেলতেছিল, আমাদের সেন্টার ব্যাক পেয়ার যারা আছে তারাই ছিল, অ্যান্ড লেফট ব্যাকে ক্যান্সেলও খেলতেছিল। ম্যাচটা শুরু থেকে মোটামুটি আমরা ডমিনেট করতেছিলাম, আমরাই মোটামুটি খেলাটা আমরা রাখছিলাম। আমাদের প্লেয়াররা যেভাবে প্রেস করতেছিল আমি দেখে জাস্ট অবাক হচ্ছিলাম যে এই টিমটা তো অ্যাটলেটিকো মাদ্রিদ আমাদের এগেনস্টে করে। অ্যাটলেটিকো মাদ্রিদ যে ম্যাচে আমাদেরকে ফার্স্ট হাফে 4 গোল দিছে, ওরা জাস্ট একটা কাজই করতেছিল যে আমাদের প্লেয়ারদেরকে টায়ার্ড করতেছিল, দেন প্রেস করতেছিল, বলটাকে নিয়ে আসতেছিল, কাউন্টার দিচ্ছিল, গোল দিচ্ছিল। এবং আমি যেটা ভাবছিলাম যে এক্স্যাক্টলি এটাই করবে, এবং তারাও এটা ট্রাই করতেছিল। তবে প্রথম 20 মিনিট পিওর ফুটবল, পিওর ফুটবল খেলছে বার্সেলোনা, যেভাবে প্রেস করতেছিল প্রত্যেকটা প্লেয়ার, অ্যাটলেটিকো মাদ্রিদ প্রায় দিশেহারা হয়ে গেছিল। এবং আমি শুরুতে বলছিলাম অ্যাটলেটিকো মাদ্রিদের বি টিম, কারণ ম্যাচ টিমটাকে দেখে ওইটা মনে হচ্ছিল। আলভারেজ ছিল না, সল্লট ছিল না, তারপরে হচ্ছে ওই এই প্লেয়ারটা জানি না, লুকমানও ছিল না। সো এই যখন এই প্লেয়ারগুলোকে আমি যখন দেখতেছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল যে অ্যাটলেটিকো মাদ্রিদের বি টিম, এবং এই ম্যাচটাকে আমরা এই ম্যাচটা আমরা ইজিলি জিততে পারবো। তবে কোনো না কোনোভাবে আমরা গোলই করতে পারতেছিলাম না, এবং এক্স্যাক্ট সেম জিনিস কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে হচ্ছিল। গ্রিজম্যান লিটারালি ওপেন 2টা চান্স, একটা তো ভাবছি আমি অফসাইড, বাট পরবর্তীতে দেখেছি এটা অফসাইড হয় নাই, সে ওপেন 2টা চান্স মিস করছে। তবে লাস্টের দিকে এসে গুইলিয়ানো সিমিওনে একদম ফার্স্ট হাফের লাস্টের দিকে এসে একটা গোল দিয়ে দেয়, এবং তখন থেকে ভাই এত প্রেশার আমরা পাচ্ছিলাম। তবে বেশিক্ষণ আর লেট করে নেই, মার্কাস রাশফোর্ড অসাধারণ একটা ফিনিশিং দিছে, অসাধারণ ফিনিশিং। মানে এইটার পরেই কিন্তু মোটামুটি একটা ডিবেট চলে আসবে যে রাশফোর্ডকে কি আমরা রাখবো 30 মিলিয়ন দিয়ে নাকি অন্য কিছু। এখন আমার অপিনিয়ন যদি আপনি আমার থেকে জানতে চান, আমি বলবো যে রাশফোর্ডকে রাখেন, তবে আরেকটু কম ফি যদি 20, 15 বা 25 মিলিয়ন হয় তাহলে কিন্তু ওর জন্য বেস্ট হয়, কারণ আমাদের কাছে টাকা নেই। ওর মার্কেট ভ্যালু হায়ার চলে গেছে, ওর কাছ থেকে এত কিছু আমরা এক্সপেক্ট করিও না। সিজনের শুরুতে ও যখন আসছে বেশিরভাগ বার্সেলোনা ফ্যান কিন্তু ওরে চায় নাই। সো ওই জায়গাটা থেকে যখন ও 20+ গোল অ্যাসিস্ট দিচ্ছে, তখন কিন্তু ওরে আর আসলে আমরা না রাখার কোনো প্রকার আমি ওই দেখতেছি না। বাট টাকাটা যদি একটু অ্যামাউন্টটা কম হয়, সো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে রাশফোর্ডকে রাখা উচিত। সো রাশফোর্ড প্রথম গোল দেয় এবং 1-1 গোলে ড্র হয়। তবে মজাটা আসে লাস্টের দিক দিয়ে। কালকে রাইট সাইড দিয়ে, মানে অ্যাটলেটিকো মাদ্রিদের লেফট ব্যাক পজিশন দিয়ে বা লেফট সাইডে লামিন ইয়ামাল লিটারালি ধরেন একটা বিধ্বস্ততা চালাইছে, ডিস্ট্রাকশন চালাইছে প্রপারলি, যার কারণে নিকো গঞ্জালেস, আমার এখন ভয় লাগতেছে যে এই প্লেয়ারটা আর্জেন্টিনার স্টার্টিং লাইনআপে থাকবে, বাট ওর ন্যাচারাল পজিশন লেফট ব্যাক না, এটা আপনাদেরকে আমি জানাই রাখি। সো ওই প্লেয়ারটাকে লিটারালি টয়িং করছে, ওকে নাটমেক করতেছে, ওকে ড্রিবল করতেছে, এবং প্লেয়ারটা এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল যে সে হাত দিয়ে বল ধরে ফেলছে। হাত দিয়ে বল ধরার পর ক্লিয়ার একটা হলুদ কার্ড খাইছে, এবং এরপর একদম ফার্স্ট হাফের লাস্টের দিকে এসে এই প্লেয়ার করছে কি, লামিন ইয়ামালকে একটা ক্লিয়ার ট্যাকেল করে দিছে, এবং ওই ট্যাকেলের পর রেফারি তাকে সেকেন্ড ইয়েলো দেখাইছে এবং রেড কার্ড প্রপারলি পেয়ে গেছে, এবং বার্সেলোনা ওই জায়গাটা থেকে 10 মানে একজনের অ্যাডভান্টেজ নিয়ে খেলা শুরু করছে। তবে তখন আমার কাছে আরও ভয় বেশি লাগতেছিল, কারণ এটা তো ডিয়েগো সিমিওনে এমন একটা লোক যে প্রপার 11 জন থাকলে বাস পার করায়, এখন তো তার টিমে 10 জন প্লেয়ার। যেটা চিন্তা করছিলাম এক্স্যাক্টলি সেটাই হয়েছে। তবে নাটক কিন্তু তখনও শেষ হয় নাই। রেড কার্ড পাওয়ার পর বিআরের কাছে যায়, বিআর যখন দেখে যে লাস্ট ম্যান মানে নিকো গঞ্জালেস হচ্ছে লাস্ট ম্যান ফাউলটা করছে, এবং তখন ওই সেকেন্ড ইয়েলোটা উঠাই দিয়ে ডিরেক্ট রেড কার্ডে দিয়ে দিছে। সো ওই জায়গাটাতে আমার কাছে বেশ মজাই লাগছে যে প্লেয়ার একটা আসছে সেকেন্ড ইয়েলো উঠাইতে, বাট ওকে ডিরেক্ট রেড কার্ড দিয়ে দেওয়া হয়েছে। তবে যেটা বলতেছিলাম, ডিয়েগো সিমিওনেকে লিটারালি আমার ভয় লাগতেছিল একটা কারণে, যে এই লোকটা তো বাস পার্ক করবে, এবং সেকেন্ড হাফের শুরু থেকেই এক্স্যাক্টলি সে সেম জিনিসটাই করছে। ভাই হারাম বলের একটা সীমা তো থাকে, আপনি এত বিলিয়ন ডলার, এত বিলিয়ন ইউরো আপনি খরচ করতেছেন এই টিমের পিছনে, আপনি বাস পার্ক করানোর জন্য
এমন একটা পয়েন্ট ছিল যেখানে 10 জন তো মাঠে ছিল, একজন জাস্ট উপরে ছিল, 9টা প্লেয়ার বক্সের মধ্যে। বার্সেলোনা প্লেয়াররা পুরো ক্লুলেস, লামিন ইয়ামাল ক্লুলেস, ফার্মিন লোপেস ক্লুলেস, ফেরান তোরেস অলওয়েজ ক্লুলেস, সে তো ডিপ্রেশনও চলে যাবে কয়দিন পর। পুরাই ক্লুলেস অবস্থা, কারণ এরা কোনোভাবে স্পেস পাচ্ছিল না। অ্যান্ড সেকেন্ড হাফের শুরুতে ছোট্ট একটা কন্ট্রোভার্সি হয়। আলমাদা আসতে থাকে, জেরার্ড মার্টিন একটা বল ক্লিয়ার করার ট্রাই করে অ্যান্ড একটা ফাউল হয়, রেফারি ডিরেক্ট এসে রেড কার্ড দেয়। কিন্তু পরবর্তীতে যখন বিআরে যায়, দেখে যে না, এটা রেড কার্ড হয় নাই। তবে আমি এখন দেখতেছি টুইটার বলেন, ফেসবুক বলেন, অনেক জায়গাটাতে দেখতেছি রাইভাল ফ্যান্সদের যে এটা কেমন রেড কার্ড হয় না। ভাই, প্রপারলি আপনি যদি পুরো ক্লিপটা দেখেন, আপনি দেখবেন যে জেরার্ড মার্টিনের কোনো প্রকার ইন্টেনশন ছিল না এই প্লেয়ারটাকে অ্যাটাক করার, মানে আলমাদাকে অ্যাটাক করার। সে কিন্তু বলেই ফার্স্টে কিক করছে, কিন্তু পরবর্তীতে এসে পাটা লাগছে। এই জায়গাটাতে ইয়েলো কার্ড প্রপারলি জাস্টিফাইড, বাট রেড কার্ড না। কিন্তু ভাই দেখেন, হেট করার অপশন থাকলে হেট করবে, এটা আমাদের অনেক কুলার্সও করে। সো ওই জায়গাটা থেকে আপনি এসব নিয়ে এত মাথা কামানোর দরকার নেই। বিআর যখন ওই জায়গাটাতে আসছে, বিআর যখন এই জিনিসগুলো নিয়ে কথা বলছে এবং সে যখন রেড কার্ডটাকে উইথড্র করে নিছে, ওভারটার্ন করে নিছে, তখন ওই জায়গাটা তার কোনো কথা বলার দরকার পড়ে না। কন্ট্রোভার্সি এখানে যে ছোট্টখাটো ফুটবল বুঝে, সেও মোটামুটি বুঝে যাবে যে এটা রেড কার্ড হয় নাই। সো ওই জায়গাটা থেকে বার্সেলোনা ফুললি ডমিনেট করতেছিল সেকেন্ড হাফে, তবে গোল কোনোভাবে আসতেছিল না। বারবার লেফট সাইড, রাইট সাইড, সেন্টার, সব জায়গাটা থেকে আমরা অ্যাটাক করতেছিলাম। ফেরান তোরেস ভাই, লিটারালি এই প্লেয়ারটা কালকের ম্যাচও হাঁকছে, কালকের ম্যাচেও সে ওপেন গোল মিস করতেছিল। আমি জাস্ট চিন্তা করতেছি এই প্লেয়ারটা কেমনে। এবং যখন জোয়া ক্যানসেলো প্রপারলি উইঙ্গারের মতো ড্রিবল করে মুসোর হাত থেকে বলটা ছোটার পর লেভানডস্কি যখন এভাবে করে গোলটা দিছে, আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে ওই পজিশনে যদি ফেরান তোরেস থাকতো, সে শিওর মিস করতো। কারণ দেখতে যতটা ইজি মনে হচ্ছিল, জিনিসটা কিন্তু অতটা ইজি না। আপনি যদি বডি মুভমেন্ট খেয়াল করেন, দেখবেন যে লেভানডস্কি কিন্তু ঠিকই বডিটাকে ওইভাবে সে মুভ করছে যাতে বলটা ভিতরে ঢুকে। অ্যান্ড খেলার একদম লাস্টের দিকে এসে বার্সেলোনা আরেকটা গোল দেয় অ্যান্ড আমরা 2-1 গোলে জিতে যাই। ম্যাচটা পুরা কেওসের মধ্যে ছিল, অ্যাটলেটিকো মাদ্রিদ কালকে প্রচুর ট্রাই করতেছিল এবং এটা ভিজিবল ছিল যে আমাদের 2-1টা প্লেয়ারকে যদি কোনোভাবে ইনজুর করা যায়, কারণ সামনের 1 সপ্তাহের মধ্যে আমরা তাদেরকে আবার 2বার ফেস করবো। সো ওই জায়গাটা থেকে যদি আমাদের 2-1টা প্লেয়ার, যদি মেইন প্লেয়ার যদি ইনজুর হয়ে যায়, তাহলে সেখানে তাদেরই লাভ, কারণ অলরেডি রাফিনা নেই। সো ওই জায়গাটা থেকে তারা এটা ট্রাই করতেছিল, প্রচুর ফিজিক্যাল খেলতেছিল। ফার্স্ট হাফটা পুরাটাই ওরা ফাউলের উপর দিয়ে গেছে, বারবার তারা ফাউল করতেছিল। সেকেন্ড হাফে এসে বার্সেলোনা একটু ট্রাই করছে যে একটু ফিজিক্যাল খেলার জন্য, যার কারণে ম্যাচটা প্রচুর কেওস হয়ে যাচ্ছিল, বারবার প্লেয়ারদের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছিল এবং এই জিনিসটাই কিন্তু ইউসিএল এর যে টেম্পারেচার, এটা কিন্তু বাড়াই দিবে। সো ওই জায়গাটা থেকে পুরা ম্যাচ ওয়াজ নট গুড, আই এম নট ফুললি স্যাটিসফাইড, বাট এইরকম ছোট্টখাট্ট কিছু স্কোরে কিন্তু মোটামুটি আপনার ফিউচার যে লিগটা, সেটা আপনাকে আনতে সাহায্য করবে। সো এই ম্যাচটা আমার কাছে মনে হয়েছে যে লিগ ডিসাইডিং একটা ম্যাচ হয়েছে। লেভানডস্কির ওই গোলটা একটা লিগ ডিসাইডিং গোল হয়েছে। আমার কোনো অবজেকশন নেই, ম্যাচ জিতছি, 3 পয়েন্ট পাইছি, রিয়াল মাদ্রিদ থেকে 7 পয়েন্টে আগানো। আই এম হ্যাপি। সামনের ম্যাচ আমরা স্প্যানিওলের এগেনস্টে খেলবো, তারপর ইউসিএল এর বিগ 2টা ম্যাচ আছে যেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাবো না। আরাহো মোস্ট প্রবাবলি ইনজুর্ড হবে, বার্নাল ইনজুর্ড হবে। সো ওই জায়গাটা থেকে বাকি প্লেয়ারদের স্কোয়াড ডেপথে যারা বাকি প্লেয়ার আছে তাদেরকে স্টেপ আপ করতে হবে এবং আমার কাছে মনে হয় না যে আমরা খুব একটা সুবিধা করতে পারবো। আমি প্রচুর আন্ডার কনফিডেন্ট, বাট দেখা যাক সামনে কি হয়। সো আপনার কাছে গতকালকে সবচেয়ে বেস্ট প্লেয়ার কাকে লাগছে সেটা কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।